সন্ধ্যের আড্ডার বিশেষ নিবেদন অলৌকিকে আপনাদের সকলকে স্বাগত জানায়। আজকে আপনাদের জন্য হেমেন্দ্র কুমার রায়ের লেখা মুক্তি। তাহলে শুরু হতে চলেছে আজকের গল্প। প্রমথবাবু বললেন, পুলিনবাবু, ভূত বলতে আপনি কি বোঝেন? দেহমুক্ত আত্মা, নশ্বর দেহের অস্তিত্ব না থাকলেও যে আবার দেহ ধারণ করে পৃথিবীর মানুষকে দেখা দেয়। কিন্তু আমি যদি ও কথা মনে না করি, আমি যদি বলি মৃত্যু হচ্ছে চিরনিদ্রা, মৃত্যুর পর মানুষের আত্মা আর জাগে না। আমি সবিস্ময় বললুম, এ কথা আপনি বলবেন কেমন করে? সকলেই জানে আপনি হচ্ছেন একজন বিখ্যাত প্রেততত্ত্ববিদ। প্রেতের অস্তিত্ব না থাকলে আপনি প্রেততত্ত্ব নিয়ে আলোচনা করে সময় নষ্ট করতেন না। প্রমথবাবু একটু হেসে বললেন, প্রেততত্ত্ব নিয়ে আলোচনা করেই আমি এই সিদ্ধান্তে এসে উপস্থিত হয়েছি যে মৃত্যুর পরে মানুষের আত্মা চিরকালের জন্য ঘুমিয়ে পড়ে, সে আর জাগে না, জাগতে পারেও না। তাহলে মানুষ মরা লোককে আবার দেখতে পায় কেন? আপনারা যাকে বলেন ভূত, আমরা মনে করি সেটা হচ্ছে প্রপঞ্চ বা ইলিউশন, অর্থাৎ মিথ্যে মায়া। ঠিক তাই। তাহলে ভূত বলে কিছুই নেই? একটা কিছু আছে বই কি, কিন্তু লোকে যাকে ভূত বলে আমি তাকে বলি চিন্তার মূর্তি। চিন্তার মূর্তি? হ্যাঁ, মানে বুঝলাম না। মুখের কথায় সহজে বুঝতে পারবেন না, তবে এই রকম মূর্তি যদি সচক্ষে দেখতে চান আমি আপনাকে দেখাতে পারি। কোথায়? কাঁচরাপাড়ায় একখানা বাড়ি, হানাবাড়ি বলে বিখ্যাত। প্রতি বছর কালী পুজোর রাত্রে এখানে সেখানে একই দৃশ্যের পুনরাভিনয় হয়। গেল বছর আমি নিজেই সেখানে উপস্থিত থেকে সেই দৃশ্য দেখে এসেছি মশাই। আর 7 দিন পরে এবছরের কালী পুজো। আপনিও কি সেই দৃশ্য দেখতে চান? বিপদে পড়বো না তো? বিপদ? এরকম দৃশ্য দেখে মানুষ বিপদে পড়ে নিজেই ভয় পেয়ে। নির্ভীকের বিপদ নেই, বিশেষ করে আমি যখন সঙ্গে আছি। বিপদে পড়বার বা ভয় পাওয়ার কোনো কারণই নেই। ভূত মানি না, কিন্তু ভূত কখনো দেখিনি, আর দেখবার ভরসাও নেই। কিন্তু প্রমথবাবুর কথায় মনে জাগলো কৌতূহল। একটু ইতস্তত করে রাজি হয়ে গেলাম। কালী পুজোর দিন বিকেলবেলা পুরনো কাঁচরাপাড়ার একটি প্রশস্ত রাজপথ। লোকজনের চলাচল খুবই কম। সারি সারি বাড়ির পর বাড়ি। অনেক বাড়ি প্রাসাদের মতো বৃহৎ, কিন্তু প্রত্যেক বাড়ি পরিত্যক্ত। বাসিন্দারা ম্যালেরিয়ার ভয়ে বসত বাড়ি ছেড়ে পলায়ন করেছে। বাড়িগুলোর চারিদিকে ছড়িয়ে আছে ঘন জঙ্গল। তাদের বিবর্ণ দেওয়ালগুলো ফুঁড়ে আত্মপ্রকাশ করেছে অশ্বত্থ বট ও নিম গাছের জঙ্গল। এই নিস্তব্ধ নির্জন মৃত শহরের ভেতর থেকে মাঝে মাঝে কেবল ভেসে আসছে ঘুঘুর করুণ কান্নার সুর। বললাম, প্রমথবাবু, এমন জায়গায় ভূত থাকবে না তো আর কোথায় থাকবে বলুন? সে কথার কোনো জবাব না দিয়ে একদিকে আঙ্গুলি নির্দেশ করে তিনি বললেন, আমরা আজ ওই বাড়িখানার ভেতরে রাত্রিবাস করব। সেখানেও মস্ত বড় বাড়ি। তারও সর্বাঙ্গে আশ্রয় নিয়েছে বন্য গাছের দল, এবং তাকে লোকচক্ষুর আড়ালে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে রীতিমতো একটি অরণ্য। বহু জায়গায় চুনবালি খসে বেরিয়ে পড়েছে পুরো বাড়ির ইট কঙ্কাল। দেখলেই বুক ছ্যাঁতছ্যাঁত করে। মনে হয় ওটা যেন অভিশপ্ত বাড়ি। মানুষ হচ্ছে বসত বাড়ির আত্মার মতো। জনশূন্য বাড়ি দেখলে আমার আত্মাহীন মৃতদেহের কথা মনে হয়। হা হা করতে থাকে মন। প্রমথবাবু বললেন, চলুন এখন আমার বন্ধু সুবোধের ওখানে গিয়ে উঠি। আমার চিঠি পেয়ে নিশ্চয়ই সে হানা বাড়ির একখানা ঘর আমাদের রাত্রিবাসের উপযোগী করে রেখেছে। সন্ধেবেলাতেই আহারাদি সেরে নিয়ে যথাস্থানে উপস্থিত হয়ে যে কোনো দৃশ্য দেখবার জন্য প্রস্তুত থাকব। দুজনেই একটা করে হেরিকেন লণ্ঠন হাতে নিয়ে সাবধানে নড়বড়ে সিঁড়ি মারিয়ে দোতলায় উঠে একখানা ঘরের ভেতর প্রবেশ করলাম। রাত তখন 8টা। এরই মধ্যে একেবারে নীরব হয়ে পড়েছে মানুষের কণ্ঠস্বর, এবং আশপাশ থেকে ঝিল্লিরা শুরু করেছে তাদের কণ্ঠসাধনা। ঘুট ঘুট অন্ধকার মাখা রাত্রি। মাঝে মাঝে শোনা যায় বাদুড়ের টানার ঝটপটানি। প্রকাণ্ড হলঘর, পঙ্খের কাজ করা দেওয়াল অযত্নে মলিন।
মার্বেল পাথরের মেঝে, কিন্তু তার উপরে বিছানো আছে কতকাল ধরে সঞ্চিত ধুলোর আস্তরণ। কোথাও কোনো আসবাব নেই, জানলাগুলোর কোনোটা খোলা কোনোটা বন্ধ। ঘরের একটা কোণ আমাদের জন্য পরিষ্কার করে রাখা হয়েছে, আর আছে দুখানা ইজি চেয়ার। আমার হাত ধরে প্রমথবাবু বললেন, চলুন পাশের ঘরখানা দেখে আসি। এই ঘরের ভেতর দিয়ে পাশের ঘরে যাওয়ার দরজা। পুরো ধুলোয় ভরা ছোট ঘর, আসবাবের মধ্যে একখানা শয্যাহীন সেকেলে পালঙ্ক, জানলাগুলো বন্ধ। আচম্বিতে আমার বুকটা ধড়াস করে উঠল, গায়ে দিল কাঁটা। মনে হলো এই ঘরের বন্ধ বাতাসের মধ্যে সজাগ হয়ে আছে কোনো অজানা ও অদৃশ্য আতঙ্ক। প্রমথবাবু ফিরে আমার কাঁধের ওপর একখানা হাত রেখে শুধলেন, এই কিছু অনুভব করছেন? করছি। আমরা ছাড়া অন্য কারোর উপস্থিতি? হ্যাঁ। চলুন হল ঘরে গিয়ে বসি। হল ঘরে এলাম। দুজনে দখল করলাম এক একখানা ইজি চেয়ার। নিস্তব্ধতার মধ্যে দিয়ে কেটে গেল প্রায় 10-12 মিনিট। কথা বলবার ইচ্ছেও হলো না। মনের ভেতর কেমন এক অহৈতুকী অস্বাচ্ছন্দ্য। জানলার ভেতর দিয়ে বাইরের দিকে তাকালাম। কোষ্টি পাথরের মতো জমাট অন্ধকার। থেকে থেকে গায়ে এসে লাগছে একটা শীতার্ত বাতাসের কনকনে নিঃশ্বাস। হঠাৎ মনে হলো আমার চোখের সামনে নেমে এসেছে যেন পাতলা কাঠের মতো স্বচ্ছ পর্দা, এবং তারই ভেতর দিয়ে দেখছি ঘরের অন্য অংশটা। প্রমোদবাবুর দিকে ফিরে দেখলাম। কোনো দিকে দৃক্পাত না করে স্তব্ধ হয়ে বসে আছেন তিনি। তারপরে সচমকে আমি নিজের পা দুটো চেয়ারের উপর তুলে ফেললাম। প্রমথবাবু বললেন, এ কি হলো? আমার পা ধরে কে টানছে টানছে? না না, ঠিক তা নয়। আমি কারুর হাতের স্পর্শ পাইনি, কিন্তু কি এক আকর্ষণে আমার ইচ্ছার বিরুদ্ধেও পা দুটো চেয়ারের তলায় চলে যাচ্ছিল। প্রমথবাবু একটু হেসে বললেন, মনের ভ্রম ছাড়া আর কিছু নয়। আমরা অস্বাভাবিক কিছু দেখবার আশায় অপেক্ষা করছি। এ সময় ওরকম মনের ভ্রম হতেই পারে। হোক গে মনের ভ্রম, আমি আর নিচে পা নামালাম না। তারপর এই খানিক আগে পাশের যে খালি ছোট ঘরখানায় গিয়েছিলাম, তার ভেতর থেকে পেলাম দুটো গলার আওয়াজ। একজন স্ত্রীলোক ও একজন পুরুষ কথা বলছে অত্যন্ত উত্তেজিত স্বরে। প্রমথবাবু শান্তভাবে বললেন, গেল বছর কালী পুজোর রাত্রেও আমি ওই দুটো গলার আওয়াজই শুনতে পেয়েছিলাম। তার মুখের কথা শেষ হতে না হতেই ভয়াবহ নারীকণ্ঠ আর্তনাদের পর আর্তনাদে রাত্রির স্তব্ধতা যেন ছিন্ন ভিন্ন হয়ে গেল। প্রথমে অত্যন্ত উচ্চস্বরে জেগে ওঠে, তারপর ধীরে ধীরে মন্দীভূত হয়ে এলো সে চিৎকার। একেবারে আচ্ছন্ন হয়ে গেল আমার সর্বাঙ্গ। হঠাৎ পাশের ঘরের দরজাটা খুলে গেল সশব্দে। ঝড়ের মতো বেগে বেরিয়ে এলো একটা উন্মত্তের মতো বিভৎস মূর্তি। হাতে তার রক্তাক্ত শোণিত ছোড়া। সে তাড়াতাড়ি ছুটে একটা জানলার কাছে গিয়ে দাঁড়ালো। বাইরের দিকে ঝুঁকে পড়ে কি দেখলো, আবার দ্রুত পদে ঘর থেকে বেরিয়ে বারান্দায় গিয়ে পড়ল। তারপর আবার ছুটে ফিরে এলো ঘরের ভেতরে, আর পরের মুহূর্তেই ছোড়াখানা সজোরে আমূল বসিয়ে দিল নিজের বুকের উপর। তারপর মাটিতে লুটিয়ে পড়ে বার কয়েক ছটফট করে মূর্তিটা স্থির হয়ে গেল। তার বুকের ভেতর থেকে বেরিয়ে আসতে লাগলো ঝলকে ঝলকে রক্ত। এক লাফে আমি চেয়ার ছেড়ে দাঁড়িয়ে উঠলাম উদ্ভ্রান্তের মতো। প্রমথবাবু বললেন, ও কি, কোথায় যাচ্ছেন? আমি আত্মস্বরে বললাম, এ দৃশ্য দেখবার পর আমি আর এখানে থাকতে পারবো না। দৃশ্য? এখানে তো আর কোনো দৃশ্যই নেই, ফিরে দেখুন। ফিরে দেখে আমি একেবারে হতভম্ব। ঘরের ভেতরে কোথায় সেই ভয়ানক দৃশ্য? কোথায় সেই বীভৎস মূর্তি? কোথায় সেই রক্তের ধারা? কিছুই নেই, সব অদৃশ্য। বাধা বাধা গলায় বললাম, এতক্ষণ কি আমি তাহলে স্বপ্ন দেখলাম? প্রমথবাবু বললেন, প্রপঞ্চ। আর এখানে কিছুই দেখা যাবে না। নিন, এবার ইজি চেয়ারে শুয়ে ঘুমিয়ে পড়ুন। ও অসম্ভব,
এখানে আমার আর চোখে ঘুম আসবে না। খুব ভালো, তাহলে জেগে জেগে আমার নাসিকার সঙ্গীত শ্রবণ করুন। সকালবেলায় প্রমথবাবু বললেন, কত বছর আগে তা জানি না, এই বাড়িতে কালী পুজোর রাত্রে একজন পুরুষ তার স্ত্রীকে হত্যা করেছিল। স্ত্রীর আর্তনাদ শুনে চারিদিক থেকে পাড়াপড়শিরা এসে পড়ে। হত্যাকারী জানলা দিয়ে তাদের দেখে বাড়ির ভেতরে অন্য পথ দিয়ে পালাবার চেষ্টা করে, কিন্তু সে পথ বন্ধ দেখে শেষটা সে আত্মহত্যা করতে বাধ্য হয়। আমি বললাম, আমরা কি কাল তারই প্রেতাত্মা দেখলাম? প্রেতাত্মার নয়, চিন্তার মূর্তি। চিন্তার মূর্তিটা কি? উগ্র বা তীব্র প্রচন্ড চিন্তার ইথারের ভেতরে একটা ছাপ রেখে যায়। মানুষের দেহ নষ্ট হলেও ইথারের ভেতর সেই চিন্তার অস্তিত্ব লোপ পায় না। ক্ষেত্র বিশেষে নির্দিষ্ট দিনে আবার তা মূর্তি ধরে আত্মপ্রকাশ করতে পারে। এ কি অসম্ভব কথা! বেতারে মানুষের কণ্ঠস্বর আর মূর্তি ধরে বিলাত থেকে এদেশেও পাঠানো হচ্ছে। তার রেকর্ড চিরস্থায়ী করে রাখা যায়, সেটা আপনারা অসম্ভব মনে করেন না। তবে ইথারের মধ্যে বা চিন্তার মূর্তি ধরে রাখা যাবে না কেন? আমি বিজ্ঞানিকও নই, প্রেততত্ত্ববিদও নই, কাজেই এই জিজ্ঞাসার কোনো জবাব দিতে পারলাম না।